ইংল্যান্ডের একটি শহরের অনেক পুরনো একটি বাড়ি রয়েছে। সেই পুরনো বাড়িতে একজন মাফিয়া থাকে, বলা যায় এই ইংল্যান্ডের রাজত্ব করে। এই মাফিয়াকে একটি রুমের মধ্যে বন্ধ করে রাখা হয়েছে আকাশ নামের একটা বাংলাদেশি ছেলেকে। রুমটা চারদিকেই অন্ধকার, কোনো কিছুই দেখা যাচ্ছে না। আকাশ অজ্ঞান অবস্থায় সেই রুমের মধ্যে পড়ে আছে। আর হঠাৎ করেই দরজা খুলে গেল। দরজা খুলে একজন ভেতরে আসলো। লোকটা কালো হুডি পরে আছে, তার মুখটা দেখা যাচ্ছে না অন্ধকারের জন্য। লোকটা এসে আকাশের মুখের মধ্যে পানির ছিটা দিল, আর তখনই তাড়াহুড়ো করে আকাশ উঠে পড়ল। আকাশ উঠে পড়ার পরে দেখতে পারলো একটা লোক তার সামনে দাঁড়িয়ে আছে। আকাশ কোনো কিছু বলছে না, আকাশ চুপচাপ সেখানেই চেয়ারে বসে আছে। তখন ওই হুডি পরা লোকটাই বলতে লাগলো, Tell the truth, where you have hidden my younger brother. Otherwise, your body will be returned to Bangladesh from England. But not you. I don't know where your brother is. I just come here. Didn't kidnap your brother, you just brought me here. I'm more amused listening to you because you think I don't know about you. I know everything about you. Who are you? What is your identity and what are you here for? You are the underworld mafia king Akash Mahmood, whose word moves the entire underworld gang. Now I don't understand how nobody dares to attack and think you're going to wander around England in disguise. You made a big mistake. You hit me from behind, so you could see the result of picking me up. Now you will. আকাশ এই কথা বলার পরে আকাশ তার নিজের বাঁধন খুলে ফেলল। আর বাঁধন খুলে ফেলার পরে আকাশ সজোরে অ্যালেক্সকে লাথি মারল। লাথি মারতে অ্যালেক্স সে নিচে পড়ে গেল। আর আকাশ উঠে বাকিদেরকে মারতে লাগলো, যারা অ্যালেক্সের লোকজন ছিল তাদের। আকাশ ওদেরকে মারতে মারতে পুরো রক্তাক্ত করে ফেলেছে। কেউ এখন আর উঠে দাঁড়াতে পারছে না। আকাশ থামলো আর অ্যালেক্সের কাছে গিয়ে বাংলাতেই বলতে শুরু করলো, আমরা বাঙালি, আমরা কোথাও গিয়ে আটকে থাকি না। তোদের মতো এমন বিদেশিদের কিভাবে টাইট করতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। মনে করেছিস বাঙালি ছেলেকে তুলে আনলেই সবকিছু পেয়ে যাবে? হ্যাঁ, তোকে আজকে ছেড়ে দিচ্ছি। আর তোর ভাইকে আমি নিজেই কিডন্যাপ করে বাংলাদেশে নিয়ে গিয়েছি। দেখি তুই কি করতে পারিস। হ্যাঁ, পারলে আসিস তোর লোকজন নিয়ে, আমি একা আসব। আকাশের কথা বলে সেখান থেকে বের হয়ে চলে আসে। আকাশ মূলত ইংল্যান্ডে এসেছে অ্যালেক্সের ছোট ভাইকে কিডন্যাপ করে নেওয়ার জন্য। অ্যালেক্স হলো এই ইংল্যান্ডের মাফিয়া, অনেক বড় মাফিয়া, যার কথায় পুরো ইংল্যান্ড কাঁপে। আকাশ সেখান থেকে সোজা এয়ারপোর্টে চলে আসলো। আর এয়ারপোর্টে এসে খুব সাধারণভাবে অ্যালেক্সের ছোট ভাই স্মিথকে নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিল। বাংলাদেশ সময় রাত 12:30টার দিকে আকাশ হযরত শাহজালাল বিমানবন্দরে এসে নামলো। যেখান থেকে এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরেই সামনে দেখতে পারলো দামি দামি কয়েকটা মার্সিডিজ গাড়ি রাখা আছে, আর দাঁড়িয়ে আছে শিয়াম। আকাশ স্মিথকে অন্য একটা গাড়িতে বসিয়ে দিল আর শিয়ামকে বলল, এটাকে নিয়ে আমার গোডাউনে ফেলে রেখে আসবি। আমি না আসা পর্যন্ত তাকে কোনো কিছু জিজ্ঞেস করবি না, আর কোনো কিছুই করবি না। ওর যেন কোনো কিছুর কমতি না হয়, যত্ন আত্তি করবি। ভাই, আপনি তো ইংল্যান্ডে চলে গিয়েছিলেন, এদিকে অনেক বড় ঘটনা ঘটে গেছে। সৌদি আরবের আলী সে নিজে এখন বাংলাদেশকে অ্যাটাক করার জন্য প্ল্যান করছে, বিশেষ করে আপনার উপর প্রতিশোধ নেওয়ার জন্য। ভাই, এভাবে যদি সবাই বাংলাদেশের উপরে ক্ষেপে থাকে আর যদি সবাই একসাথে হয়ে যায়, তখন আমাদের কি হবে একবার ভেবে দেখেছেন? আমি তো এটাই চাই, সৌদি আরবের আলে গিয়ে এখন ইংল্যান্ডের অ্যালেক্সের সাথে যুক্ত হোক, আর ওরা দুজন মিলে প্ল্যান করবে আমাকে কি করে উড়িয়ে দেওয়া যায়। এটা নিয়ে অনেক বড় একটা প্ল্যান আছে। তুই এসব কিছু বুঝবি না, তোকে যেটা বলেছি তুই সেটা কর। আর সাকিব, তুই বিদেশিটাকে নিয়ে যা। আকাশের কথায় সাকিব বিদেশিটাকে গাড়িতে করে তার গোডাউনে নিয়ে গেল। আর এদিকে শিয়াম এবং আকাশ তারা দুজনেই গাড়ি দিয়ে একটি ভার্সিটির সামনে আসলো। এত রাতে ভার্সিটির সামনে দারোয়ান দাঁড়িয়ে আছে। আকাশ ভার্সিটির সামনে গাড়ি নিয়ে দাঁড়ানো অবস্থায় দেখতে পারল ভার্সিটির একটা কক্ষে এখনো লাইট জ্বলছে। আর তখন শিয়ামকে জিজ্ঞেস করলো, এই ভার্সিটির রহস্যটা খুব তাড়াতাড়ি আমার বের করতে হবে। এই ভার্সিটির ঝামেলাটা মনে হয় অনেক দূর পর্যন্ত গড়িয়ে গিয়েছে।
কালকে থেকেই এই ভার্সিটিতে এন্ট্রি নিব। ভাই, আপনি কি করছেন না করছেন না আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। এত রাতে এখানে এসে লাভটা কি? ওখানে যে কেউ থাকতে পারে। আর এটা তো হোস্টেল, হয়তো ছেলেরা এখনো পড়াশোনা করছে, না হলে কোনো কাজ করছে, সেজন্যই হয়তো লাইট জ্বলছে। সেটা তো অবশ্যই, হোস্টেলে মানুষ তো পড়াশোনা করার জন্যই যায়, কিন্তু এখানে আরও একটা কারণ আছে। কাল থেকেই আমি এই ভার্সিটিতে ছদ্মবেশে প্রবেশ করব। এই ভার্সিটির রহস্যটা বের করতে পারলেই এই বাংলাদেশ থেকে কে কে ওর দিকে সাহায্য করছে সেটা জানা যাবে। আগে ভার্সিটির রহস্যটা আমার বের করতে হবে। চল যাওয়া যাক। তারপর শিয়াম ড্রাইভিং করতে লাগলো, আর শিয়াম ড্রাইভিং করতে করতে আকাশের বাসার সামনে চলে আসলো। তারপর আকাশ শিয়ামকে বিদায় দিয়ে আকাশ বাসার ভিতরে চলে আসলো। তার ভিতরে এসে ফ্রেশ হয়ে সে ফ্রিজে থাকা খাবারগুলো খেয়ে নিল। আপন বলতে আকাশের তেমন কেউ নেই, কারণ সকলেই একটা দুর্ঘটনায় মারা গেছে। আকাশের মনে এখন প্রতিশোধের আগুন জ্বলছে। কে বা কারা তার পরিবারকে হত্যা করেছে সেটাই আকাশ জানার চেষ্টা করছে, আর সেজন্যই সে ভার্সিটিতে যাবে ছদ্মবেশে। আকাশ খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালবেলা ঘুম থেকে একটু উঠতে দেরি হয়ে গেল, কিন্তু তার আজকেই ভার্সিটিতে যাওয়া লাগবে। আকাশ তাড়াতাড়ি করে সে নিজে রান্না শেষ করে ছদ্মবেশে ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হয়ে নিল। আকাশ ফুটপাত থেকে কেনা 150 টাকার একটা জিন্স প্যান্ট পরে নিল, আর একটি টি শার্ট পরলো খুবই কম দামি। তারপর চুলের মধ্যে সরিষার তেল দিল, দেখতে পুরো একদম খ্যাত টাইপের মতো লাগছে। আর এটাই তো আকাশ চাই। আকাশ আয়নার সামনে গিয়ে নিজেকে নিজে চিনতে পারছে না, কারণ যে আকাশ এখনো পর্যন্ত সবকিছু চিনতই না, সেই আকাশ এখন এসব পোশাক পরে ভার্সিটিতে যাচ্ছে। যে আকাশ দামি দামি ব্র্যান্ডের কাপড় ছাড়া পরে না, সেই আকাশ এখন এগুলো পরে ভার্সিটিতে যাবে। যার পিছনে নামি দামি ব্র্যান্ড পরে থাকে। আকাশ এসব কিছু ভাবতে ভাবতেই হাঁটতে হাঁটতে ভার্সিটির দিকে যেতে লাগলো। তার সঙ্গে আরো বেশ কিছু ছেলে পেলে ভার্সিটির দিকে যাচ্ছে। ভার্সিটি এলাকার আশেপাশে অনেক হোস্টেল ম্যাচ রয়েছে, আর ওখানেই ছাত্রছাত্রীরা থেকে পড়াশোনা করে। এমনকি ভার্সিটির ভিতরেও 2টা হোস্টেল আছে, একটা হলো মেয়েদের, একটা হলো ছেলেদের। আকাশ এসব কিছু ভাবতে ভাবতেই ভার্সিটিতে প্রবেশ করলো, কিন্তু দারোয়ান তাকে আটকে দিল। দারোয়ান তাকে দেখে বলতে লাগলো, এই ছেলে, কে তুমি? ভার্সিটিতে কেন প্রবেশ করছো? দেখো, এটা কিন্তু পড়াশোনা করার জায়গা, এখানে ভিক্ষা করার জায়গা না। যাও এখান থেকে, বের হও। কোথা থেকে আসে যে এসব? দারোয়ান চাচা, আপনি আমার সঙ্গে এরকম কেন করছেন? আমি তো এই ভার্সিটিতে নতুন ভর্তি হয়েছি, আর আমার এত টাকা পয়সা নেই যে দামি দামি পোশাক পরে এই ভার্সিটিতে আসব। আকাশ এই কথা বলার পরে দারোয়ান আর আকাশকে কোনো কিচ্ছু বলল না। দারোয়ান আকাশকে ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি দিল। আকাশ সামনে তাকিয়ে দেখতে পারলো কেউ জোড়ায় জোড়ায় বসে আছে আর গল্প করছে। আবার কয়েকটা ছেলে একটা মেয়েকে র্যাগিং করছে, অনেক বাজে বাজে কথা বলছে। আবার অন্যদিকে কয়েকটা মেয়ে আবার একটা ছেলেকে র্যাগিং করছে। এ সব কিছু দেখে আকাশ একটা দীর্ঘশ্বাস ফেললো, কারণ সরকারি ভার্সিটিতে যে এমনটা হয় সেটা তার ভালো করেই জানা আছে। এই জন্যেই গ্রামের সহজ সরল ছেলেগুলো ভার্সিটিতে আসতে অনেক বেশি ভয় পায়। ওরা ফার্স্ট ইয়ারে ক্লাস করতে চায় না, শুধুমাত্র র্যাগিং এর ভয়ের কারণে। আকাশ মাথা নিচু করে হেঁটে যাচ্ছিল, আর তখনই একটা মেয়ে এসে তাকে ইচ্ছে করে ধাক্কা দিল। আর মেয়েটার ধাক্কাতে আকাশ সামলাতে না পেরে সোজা মাঠের মধ্যে পড়ে গেল। আর মেয়েটিও আকাশের উপরে পড়লো। মেয়েটা আকাশের উপরে পড়েছে, আর মেয়েটার ঠোঁট জোড়া আকাশের ঠোঁটের অনেক কাছাকাছি। মেয়েটার গরম নিঃশ্বাস আকাশ খুব ভালোভাবে শুনতে পাচ্ছিল। আর তখনই মেয়েটা নিচু থেকে উঠে পড়ল, আর আকাশও উঠে দাঁড়িয়ে গেল। আকাশ দাঁড়ানোর পরপর মেয়েটা নিজের সমস্ত শক্তি দিয়ে আকাশকে একটা থাপ্পড় মারলো। আকাশকে থাপ্পড় মারার পরে আকাশের গালটা লাল হয়ে গেল। মেয়েটা রাগী কণ্ঠে বলতে লাগলো, এই ফকিরের বাচ্চা, তোর এত সাহস কোথা থেকে হয়েছে? তুই আমাকে কেন ধাক্কা দিয়েছিস? আবার আমাকে নিয়ে সোজা মাটিতে পড়ে গেছিস। তোর শরীরে এত গন্ধ যে এখানে দাঁড়াতে পারছি না, আর তুই কি না আমার শরীরেও স্পর্শ করেছিস? আপু, আপনি এসব উল্টাপাল্টা কী সব বলছেন? আমি তো আপনাকে ধাক্কা দেইনি, উল্টো আপনি নিজেই তো আপনার বান্ধবীদের সঙ্গে হাসাহাসি করতে করতে আমাকে ধাক্কা দিয়েছেন, আর আমি নিজে পড়ে যাই।
আপনি তো ইচ্ছে করেই আমার উপর পড়েছেন। আমি তো আপনাকে স্পর্শ করিনি। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করছিস? ফকিরের বাচ্চা, নিজের চেহারাটা একবার আয়নায় দেখেছিস? তাও আবার মুখের ওপর কথা বলছিস? তুই জানিস না আমি কে, আমি তোর কি অবস্থা করতে পারি? দেখুন, আপনি কিন্তু সত্যি অনেক বেশি বাজে কথা বলছেন। আমি কিন্তু এমন কোনো কিছুই করিনি যাতে আপনার গায়ে লেগে যাবে। আপনি শুধু শুধুই আমাকে কথা শোনাচ্ছেন সবার সামনে। আকাশ একথা বলার পরে আরেকটা থাপ্পড় জান্নাত আকাশকে মেরে দেয়। আকাশ তবুও চুপ করেছিল, কারণ এখন যদি বেশি জান্নাতের সঙ্গে ঝামেলা করতে যায় তাহলে তার মিশন কমপ্লিট হবে না। আর এখন থেকে এগুলোই মুখ বুজে সহ্য করতে হবে, এটা ছাড়া আর তার কোনো উপায় নেই। মেয়েটা অনেক বাজে বাজে কথা বলতে লাগলো আকাশকে, আর আকাশও উপলব্ধি করতে পারলো তার মতো যারা ক্ষেত হয়ে আসে এই ভার্সিটিতে তাদেরকে কত কিছু সহ্য করতে হয়। যাদের দামি দামি পোশাক কেনার মতো টাকা নেই তাদের হয়তো আকাশের চেয়েও অনেক বেশি খারাপ অবস্থা হয়। এখানে সবাই দেখেছে অন্যায়টা জান্নাতের, কিন্তু কেউই কোনো কথা বলছে না, কারণ সবাই মজা নিতে ব্যস্ত। কেউ আর সত্যের পথে লড়াই করার জন্য এগিয়ে আসবে না, এটা আকাশ খুব ভালোভাবে বুঝছে। সে চুপচাপ দাঁড়িয়েছিল, আর তখনই মেয়েটার সঙ্গে যত মেয়ে ছিল সবাই আকাশকে নিয়ে মজা করতে থাকে, আর কেউ কেউ আবার বলতে থাকে, দেখেছিস জান্নাত, তোর মুখের উপর ছেলেটা কত কথা বলছে। আমি তোর জায়গায় থাকলে তো ছেলেটাকে মারতে মারতে পুরো আধমরা করে ফেলতাম। তুই তো এখনো সবকিছু সহ্য করছিস। মিথিলা, এই খ্যাতটাকে সাইডে নিয়ে আয়, এখানে স্যাররা দাঁড়াইয়া আছে, তাই স্যারদের সামনে কোনো কিছু করা যাবে না। এই খ্যাতের বাচ্চা খ্যাত, এদিকে আয় তুই। জান্নাত এই কথা বলার পরে মিথিলা এবং আরো কয়েকজন আকাশকে ধাক্কা দিতে দিতে একটা নিরিবিলি জায়গায় নিয়ে আসলো। এটা হলো পুকুর পাড়, আর এই আস্তানায় জান্নাত সব সময় তার বান্ধবীদেরকে মিলে আড্ডা দিয়ে থাকে। জান্নাত হলো ওদের লিডার, জান্নাতের কথাই পুরো ক্যাম্পাস চলে। আর ওদিকে ছেলেদের লিডার হচ্ছে সাদ্দাম, সাদ্দামের কথায় ভার্সিটির অর্ধেকটা চলে। এই ভার্সিটির দুজন কর্তা আছে, সেটা হলো জান্নাত এবং সাদ্দাম। ছেলেদেরকে সাদ্দাম জান্নাতের কাছে পাঠিয়ে দেয় এবং মেয়েদেরকে র্যাগিং করার জন্য জান্নাত সাদ্দামের কাছে পাঠিয়ে দেয়। এদিকে আকাশকে নিয়ে আসার পরে সামনে দাঁড় করালো, আর সামনে দাঁড় করানোর পরে আকাশ মাথা নিচু করেছিল, আর তখন জান্নাত আকাশের সামনে দাঁড়ালো, আর সামনে দাঁড়ানোর পরে বলতে লাগলো, দেখেছিস মিথিলা, ছেলেটা কেমন করে আমাদের দেখে লজ্জা পাচ্ছে? কিরে, অনেক বেশি লজ্জা পাচ্ছিস নাকি? তা কেন লজ্জা পাচ্ছিস? তোকে কি আমি টাচ করেছি নাকি যে এত বেশি লজ্জা পাচ্ছিস? দোস্ত, আর বলিস না। ছেলেটা হয়তো এখনই প্যান্টের মধ্যে ছেড়ে দেবে, তখন আবার মুশকিল হয়ে যাবে। ছেলেটা তো এখানে পড়াশোনা করতে এসেছে, তাই না আবুল? জান্নাতকে সরিয়ে দিয়ে মিথিলা তখন সামনে আসলো, আর মিথিলার সামনে আসার পরে আকাশের টি শার্ট ধরে টানাটানি করতে লাগলো, আর তখনই একটু টি শার্ট সেখান দিয়ে ছিঁড়ে যায়। আর তখন মিথিলা আকাশের ঠোঁটের কাছাকাছি গিয়ে বলল, কি গো, খুব গায়ে লেগেছে তাই না? তাহলে তো এখন তোর শরীর গরম করে দিতে হয়। কি আমাকে পছন্দ হয়? এখনো ফ্রেশ হয়ে আছে। চল চলে যাই, ভেতরে কেউ দেখবে না। আকাশ মিথিলার মুখ থেকে মদের গন্ধ পাচ্ছে, আর বুঝতে পারলো মিথিলা এখন নেশাগ্রস্ত অবস্থায় আছে, সে কারণে এসব উল্টো পাল্টা কথা বলছে। আকাশের ইচ্ছে করছে সব কয়টাকে থাপ্পড় দিতে, গাল লাল করে ফেলতে। আর সবাই নেশা করলেও জান্নাতের কাছ থেকে কোনো মদের গন্ধ পেল না আকাশ। জান্নাত দেখতে এমনিতেই অনেক সুন্দর, বাকি সবাই যদিও মেকআপ করে এসেছে কিন্তু জান্নাত মেকআপ করে আসেনি, কিন্তু সে এমনিতেই সুন্দর। মোটামুটি সবার কাছ থেকেই মদের গন্ধ পাচ্ছে, কিন্তু জান্নাতের কাছ থেকে পাচ্ছে না। জান্নাত যেসব কাপড় চোপড় পরেছে সেসবের কারণে তাকে অনেক বেশি বাজে দেখাচ্ছে, কারণ শরীরের মোটামুটি কয়েকটি পার্ট খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। এরকম মেয়ে আকাশেই প্রথম দেখছে। এত সুন্দর একটা মেয়ে হতে পারে? আকাশ দেখেই প্রথমে ক্রাশ খেয়ে গেল, কিন্তু তার এরকম পোশাক পরাতে আকাশের অনেক বেশি খারাপ লাগলো। মেয়েটা যদি কালো শাড়ি পরে তাহলে তাকে অনেক বেশি সুন্দর লাগবে। আকাশ এসব কিছুই ভাবছিল, আর হঠাৎ করেই মিথিলা তাকে একটা ধাক্কা দিল। ধাক্কা দেওয়ার ফলে আকাশ কিছুটা পেছনে চলে যায়, আর তখনই জান্নাতের মোবাইলে একটা কল আসলো। জান্নাত কলটা রিসিভ করে কথা বলতে বলতে চলে যায়, আর সঙ্গে সঙ্গে ওর বান্ধবীরাও চলে যায়। তারপর আকাশ তাড়াতাড়ি করে পুকুর পাড় থেকে সরাসরি সে ক্লাসের উদ্দেশ্যে যেতে লাগলো। আর কোনো কিছু সমস্যা হলো না, তবে আকাশ এবার ছাড় পেয়েছে। সামনের বার ছাড় পাবে কিনা
সেটা তার এখনো মাথায় আসছে না। আকাশ একজনের কাছে জিজ্ঞেস করলো আর তার কথাটা মোতাবেক সে দোতলায় এসে তার ক্লাসরুমে প্রবেশ করলো। দেখতে পারলো সেখানে স্যার আগে থেকেই প্রবেশ করে ক্লাস নিচ্ছেন, আর স্যারের অনুমতি নেওয়ার পরেই আকাশ ক্লাসে প্রবেশ করলো। জায়গা খালি না দেখে একা সবার পিছনে গিয়ে বসলো, আর পিছনে বসার পরে স্যার তার পরিচয় জিজ্ঞেস করলো, আর আকাশ বলতে লাগলো, স্যার আমি এই ভার্সিটি থেকে ট্রান্সফার নিয়ে এই জায়গায় এসেছি। আসলে স্যার আমি অনেক গরিব, আর এই প্রাইভেট ভার্সিটিতে পড়ার মতো ক্ষমতা আমার নেই, তাই এই ভার্সিটিতে আবেদন করেছি, আর আমি চান্স পেয়ে যাই, আর সেই কারণেই এই ভার্সিটিতে আসা। ওকে, ঠিক আছে, এখন থেকে মনোযোগ দিয়ে পড়াশোনা করবে আর তোমরা সবাই তাকে সাহায্য করবে, তোমাদের নতুন বন্ধু। আর আকাশ, তুমি কালকে থেকে একটু ভালো জামা কাপড় পরে আসবে। স্যার আমি তো বলেছি আমি অনেক গরিব, আমার মা বাবা আপন বলতে তেমন কেউ নেই। মা বাবা ছোটবেলায় মারা গিয়েছে, আর মানুষের বাসায় কাজ করে আমি আমার নিজের পড়াশোনার খরচ চালাই, তাই এতটা সামর্থ্য আমার কাছে নেই। ঠিক আছে, তুমি যেভাবে পড়ো সেভাবেই আসবে আর মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। তোমার মতো অনেক ছেলে আছে যারা এরকম, কিন্তু পড়াশোনা করে অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে। আমি কিন্তু মধ্যবিত্ত ঘরের সন্তান ছিলাম, হয়তো তোমার মতো ছিলাম না, কিন্তু অনেক অভাবে কেটেছে আমার জীবন। আর আজকে দেখো, আমি এখানকার লেকচারার। দয়া করে তুমি যেন অনেক বড় হও। স্যারের কথাগুলো অনেকটা মানবিক। এই কথাগুলো শুনে আকাশ বেশ অবাক হয়ে গেল, কারণ যেখানে ভার্সিটির শিক্ষকরা একটু অহংকারী টাইপের হয়, কারণ তাদের টাকা পয়সা থাকে অনেক বেশি আর ভালো জামা কাপড় পরে, অনেক ভার্সিটির শিক্ষকরা আছে যাদের পোশাক একটু নিম্ন টাইপের, তাদেরকে মানুষ মনে করে না। কিন্তু উনি দেখছি বেশ একজন ভালো মানুষ। এটা সত্যিই অনেক বেশি ভালো লাগলো। তারপর স্যার তার নিজের মতো করে লেকচার দিয়ে যাচ্ছে। আকাশের তো এগুলো অনেক আগে থেকেই জানা। আকাশ তো এসেছে এখানে একটা মিশনে, আর হয়তো ছেলেগুলো এই ডিপার্টমেন্টে পড়াশোনা করে। আকাশ শুনে এসেছিল আর সামনেই তাকে দেখতে পারলো। সাদ্দাম স্যারের অনুমতি না নিয়েই ক্লাসের ভিতরে প্রবেশ করলো তার বন্ধু বান্ধবদের নিয়ে। স্যারও কোনো কিছু বলল না। স্যার কেন কোনো কিছু বলল না এটা আকাশের বুঝতে আর বাকি রইল না। সাদ্দামকে দেখে স্যার ভয় পায়। সাদ্দাম ক্লাসে প্রবেশ করার পরে সে মেয়েদের সঙ্গে ইফটিজিং করছে, স্যার দেখেও না দেখার ভান করছে। স্যার তাহলে এসব অন্যায়ের প্রতিবাদ করে না। আকাশ এভাবেই সময়টা পার করে দিল। আর ক্লাসের সময় শেষ হয়ে যাওয়ার পর স্যার তার অফিস রুমে চলে গেল। আর অফিস সময় চলে যাওয়ার পর এদিকে সাদ্দাম মেয়েটার সঙ্গে অনেক বাজে বিহেভ করতে থাকে আর বলতে থাকে, কি রে, তুই তো নতুন হস্টেলে এসেছিস আর অথচ আমার সঙ্গে দেখা করলি না? এটা তো হতে পারে না। আজকে রাতেই আমার সঙ্গে দেখা করবি, আর যদি আমাকে 2-3 ঘন্টা সময় না দিয়েছিস তাহলে তো বুঝতেই পারছিস এই ভার্সিটিতে পড়াশোনা করা আর হবে না। তোকে ধর্ষণ করে রাস্তায় ফেলে রাখবো। তার চেয়ে ভালো নিজে নিজেই সব কিছু দিতে চলে আসিস। আমি ওয়েট করবো ছাদে, জানিস তো সমস্ত দায়িত্ব আমার। তোকে অনেক টাকা পয়সা দিব যদি আমাকে খুশি করতে পারিস। ভাইয়া প্লিজ, আমার সাথে আপনি এমনটা করবেন না। ভাইয়া আমি তো আপনাদের ধর্মের না, আমি হিন্দু পরিবারের মেয়ে। প্লিজ ভাইয়া, আমার সঙ্গে এমনটা করবেন না। আমার নিজের সম্মানটা নিয়ে নেবেন না। এই জন্যই তো তোকে আমি আরও বেশি কাছে চাই, কারণ হিন্দু মেয়েদের অনেকটা ফর্সা থাকে। সব কিছু তোকে বোঝাতে পারবো না। আমি এখন কি করতে পারি, তোকে ইচ্ছে করলে ক্লাসের ভিতরে সব কিছু নিয়ে নিতে পারি, কিন্তু এখন তো এসব করবো না। তাই তো বলছি ছাদে চলে আসিস। জান্নাত আকাশ এই বাজে কথাগুলো সহ্য করতে পারছিল না। আকাশ সাদ্দামের কাছে আসার পরে ওই মেয়েটার সঙ্গে তুই তুই করে কথা বলে প্রত্যাশাকে বলতে থাকে, আরে প্রত্যাশা, তুই এখানে? আমি তো তোকে অনেক জায়গায় খুঁজেছি। চল ওদিকে গিয়ে কথা বলি। তুই এখানে আছিস, আমাকে আগে বলবি না তুই? আকাশ অনেক আইডিয়া করে প্রত্যাশা মেয়েটাকে নিয়ে কিছুটা নিরিবিলি জায়গায় চলে আসে। আর এদিকে সাদ্দাম আকাশের উপর অনেক রেগে যায়, কারণ তার কাজে বাধা দিয়েছে আকাশ। সেজন্যেই সাদ্দাম অনেক বেশি রেগে গেছে। সাদ্দাম আকাশকে ধরার জন্য যাচ্ছিল, আর হঠাৎ করে তার মোবাইল একটা কল আসে, আর কলটা রিসিভ করে কথা বলতে বলতে অন্যদিকে চলে যায়। সাদ্দাম ভাবে আকাশকে পরবর্তীতে দেখে নেবে। এদিকে প্রত্যাশাকে নিরিবিলি জায়গায় নিয়ে আসার পরে প্রত্যাশা তখন আকাশকে বলতে লাগলো, ভাই, তুমি যদি সেই সময় আমাকে ওখান থেকে না নিয়ে আসতে, তাহলে ও আমাকে এখন হয়তো
অন্য কোনো জায়গায় নিয়ে যেত। তুমি আমার অনেক উপকার করলে ভাই। আরে আমরা তো একই ডিপার্টমেন্টে পড়াশোনা করি, তাহলে ভাই বলছো কেন? হ্যাঁ, আমরা এখন থেকে বন্ধু, আর বন্ধুর বিপদেই তো বন্ধু এগিয়ে আসবে। আর ভুলেও সাদ্দামের সামনে পড়বে না তুমি। আর যেসব পোশাক পরে এসেছো, এসব পোশাক পরা একদম বাদ দিয়ে কিছুটা ঢেকে চলাফেরা করবে, তাহলে দেখবে আর এরকম সমস্যা হবে না আশা করছি। ঠিক আছে, এখন থেকে তাহলে তুই করে বলবো। কিন্তু আমার তো টেনশন হচ্ছে এখন তোকে নিয়ে। সাদ্দাম যদি তোর কোনো ক্ষতি করে। সাদ্দাম তো যাওয়ার সময় বলে গেল তোকে নাকি পরে দেখে নেবে। আমার জন্য তুই তোর নিজের বিপদ ডেকে এনেছিস। সাদ্দাম অনেক খারাপ একজন লোক। আরে না, এরকম কিছু হবে না আমার। আর সাদ্দাম তো একটু পরে এগুলো ভুলে যাবে, তাই কোনো টেনশন করতে হবে না। চল, ক্লাস তো শেষ, বাসার দিকে যাওয়া যাক। আমি আজকেই এখনই হোস্টেল থেকে অন্য জায়গায় চলে যাব, আমার আন্টির বাসায়। এই হোস্টেলে থেকে পড়াশুনো করে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। এই সাদ্দাম আমার পিছু ছাড়বে না। হ্যাঁ, সেটাই ভালো হবে, কারণ এই হোস্টেলের মধ্যে থাকতে গেলে সাদ্দামের কথা মতো চলতে হবে। আর যে সাদ্দামের কথা মতো চলবে তার আর পেছনে তাকানো লাগবে না। টাকা পয়সা সব কিছু সাদ্দাম দিয়ে দেবে। এখন বাকি হচ্ছে ডিসাইড করাটা, এটা তোর উপর নির্ভর করছে। থাক, আমাকে আর কোনো কিছু বলতে হবে না। আমি এখন বুঝতে পারছি আসলে আমার হোস্টেলে ওঠাটাই অনেক বেশি ভুল হয়ে গেছে। তুই বাসায় চলে যা, আমি আমার হোস্টেল থেকে সবকিছু নিয়ে আন্টির বাসায় চলে যাচ্ছি। এ কথা বলে প্রত্যাশা সেখান থেকে চলে গেল। আর এদিকে আকাশ সে তার নিজের বাসায় চলে আসলো। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিল। খাবার খাওয়ার পরে ল্যাপটপ নিয়ে বসে পড়লো কাজ করার জন্যে। তখনই হঠাৎ করে তার মোবাইলটা বেজে উঠলো। শিয়াম কল দিয়েছে। আকাশ কলটা রিসিভ করলো। আকাশ কলটা রিসিভ করার পর ওপাশ থেকে শিয়াম বলতে লাগলো, ভাই, একটা অনেক বড় ঘটনা ঘটে গেছে। সৌদি আরবের আলী হোসেন সে এখন এলেক্সের সঙ্গে হাত মিলিয়েছে। তারা এখন মিটিং করছে কিভাবে কি করা যায়। আমি এলেক্সের ডান হাত চ্যাঙ্গোর থেকে খবর পেয়েছি। হ্যাঁ, সেটা আমি খুব ভালো করে জানতাম যে ওরা দুজনে মিলেই মিটিং করবে আমাকে কি করে শেষ করা যায়। ঠিক আছে, তুই গোডাউনে থাক, আমি এখনই আসছি। এখন স্মিথের কাছ থেকে কিছু জানতে হবে। তারপরে আকাশ কল কেটে দেয়। আর কল কেটে দেওয়ার পরে সে ল্যাপটপের কাজটা শেষ করেই গোডাউনের উদ্দেশ্যে যেতে লাগে। মার্সিডিজ গাড়ি দিয়ে গোডাউনের সামনে আসলো। গোডাউনের সামনে গাড়ি রেখে আকাশ ভিতরে আসলো। ভেতরে আসার পরে সকলেই আকাশকে দেখে সালাম দিতে লাগলো। অ্যালেক্সের ভাই স্মিথকে ছোট্ট একটা রুমের মধ্যে বন্দি করে রাখা হয়েছে। আর স্মিথ আকাশকে দেখেই বাংলা বলতে শুরু করে দিয়েছে। এটা দেখে আকাশ সত্যিই অবাক হয়ে গেল। আর তখন আকাশ ফাজলামো করেই শিয়ামকে বলল, কিরে, ও কি তোদের ভয় কি বাংলা বলতে শুরু করেছে নাকি? হ্যাঁ, না এমনিতেই তোদের সঙ্গে থাকতে থাকতে বাংলা বলতে শুরু করেছে? কোনটা আমি তো বুঝতেই পারছি না। ভাই, ও তো আমাদেরকে ভয় পাওয়া তো দূরের কথা, আরও আমাদেরকে ভয় দেখায়। এলেক্স নাকি আমাদেরকে শেষ করে দেবে। এলেক্স নাকি এখানে এসে আমাদের অবস্থা খারাপ করবে, এসব কিছু বলে। এই কথা শোনার পরে আকাশ সরাসরি স্মিথের কাছাকাছি গেল। আর কাছে যাওয়ার পরে হাতের বাঁধন খুলে দিল। হাতের বাঁধন খুলে দেওয়ার পরে আরো একটি চেয়ার নিয়ে তার সামনে বসলো। তার সামনে বসার পরে শিয়াম আকাশের বক্স নিয়ে আসলো। সেই বক্স থেকে আকাশ তার কাটার মেশিন বের করলো। কাটার মেশিন বের করার পরে স্মিথের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তোকে আমি তোদের দেশ থেকে কিডন্যাপ করে নিয়ে এসেছি, অথচ তোর ভাই এখন পর্যন্ত আমার কোনো কিছুই ছিঁড়তে পারলো না। আর তবুও তুই আমার এখানে এসে আমার লোকদেরকে এসব আজে বাজে কথা বলছিস? হ্যাঁ, এত বড় সাহস হয়ে গেছে তোর? তুই নিজেও জানিস না তুই কত বড় ভুল করছিস। আমার ভাই এ দেশে এসে সব কিছু ছাড়খাড় করে দেবে। তোর পুরো পরিবারকে ইংল্যান্ডে নিয়ে গিয়ে যেভাবে মারা হয়েছিল ঠিক এভাবেই পুরো বাংলাদেশকে ছাড়খাড় করবে। এরকম চিন্তা কিভাবে করিস তোরা? আমার পুরো পরিবারকে হত্যা করেছিস, আবার এখন আমার সামনে এসব কথা বলছিস। আচ্ছা, এখন এইসব ছাড়। আমার পুরো পরিবার মারা গিয়েছে আমার কিছুটা গাফলতির কারণে। সে সময় আমি যদি ওরকম স্পেশাল ট্রেনিংয়ে না চলে যেতাম
তাহলে তোদের কোনো ক্ষমতা ছিল না আমার পুরো পরিবারকে হত্যা করার। এখন বল, শাখা কোন কোন দেশে আছে এবং এই দেশ থেকে তোদেরকে কে সাহায্য করে? আমার জান চলে গেলেও আমি এটা কখনোই তোকে বলবো না। তোকে কেন এগুলো বলতে যাব? আমাকে মেরে ফেললেও আমার মুখ দিয়ে একটি কথা বের হবে না। তাছাড়া আমি অ্যালেক্সের কোনো কিছু জানি না। সে আমাকে কোনো কিছু জানিয়ে করে না। আমার মনে হচ্ছে বাংলাদেশে তোদের কোনো না কোনো একটা এজেন্ট আছে, যার মাধ্যমে তোরা বাংলাদেশের কাছ থেকে সমস্ত খবর নিস। আমার খবরাখবর রাখিস সেই মানুষটা কে? আমি তার নাম জানতে চাই, সত্যি করে বল। Even if my life is gone, I will never tell you, and you just wait a few more days. When Ali Hassan and Alex will attack this country, then we will see what you can do. If you can't find a place to escape, we will kill you and leave you in your country. You don't think that the children of Bangladesh grow up eating grass, right? What can we do? We saw it once during the war. Now we will see it again. This is a new war in Bangladesh. That time everyone forget that war. But I will fight this war alone this time. আমাকে ছেড়ে দে, আমি এসবের কোনো কিছু জানি না। আমি যদি জানতাম তাহলে সব কিছু তোকে বলে দিতাম। আমাকে নিয়ে এসে তোর কোনো লাভ হবে না। আমি চাইলে অ্যালেক্সকে সেই জায়গায় মেরে ফেলতে পারতাম, কিন্তু কেন মারেনি জানিস? আমি চেয়েছিলাম আমাদের দেশে আনার পরে তাকে মারব, না হলে তো আমি সেখানেই তোর ভাইকে মেরে ফেলতাম। আমি চাই আলী হোসেন এবং অ্যালেক্স, ওদের দুজনকে একসঙ্গে মারব আমি। আকাশ এই কথাগুলো বলে তার কাটিং প্লাস দিয়ে স্মিথের একটা আঙ্গুল কেটে দেয়। এদিকে স্মিথ পাগলের মতো চিৎকার দিতে লাগলো, আর তখনই শিয়াম এদিকে মুখের মাঝে কাগজ ঢুকিয়ে দেয় এবং মুখের মধ্যে টেপ লাগিয়ে দেয়। স্মিথ তার অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে মাথা দিয়ে হ্যাঁসূচক বলে। সঙ্গে সঙ্গে আকাশ আঙ্গুলটার মধ্যে ব্যান্ডেজ করে দেয়, আর ব্যান্ডেজ করে দেওয়ার পরে ওর মুখ থেকে কাগজ বের করে। তখন স্মিথ বলতে লাগলো, আমি সত্যিই বাংলাদেশ থেকে। কে আমার ভাইকে সাহায্য করে সেটার ব্যাপারে আমি কোনো কিছুই জানি না। তবে একটা জিনিস জানি, ভার্সিটির কেউ একজন ভাইয়াকে সাহায্য করে, কিন্তু লোকটা কে, কি তার পরিচয়, এসব কিছু জানি না। তার সঙ্গে ফোনে কথা হয়, আমি কখনোই তার ছবি দেখিনি, শুধুমাত্র ভয়েসটা শুনেছি। ভয়েসটা একটু কর্কশ টাইপের করে, ভাইয়াটার সঙ্গে কথা বলতো। ঠিক আছে, যতটুকু আমাকে তথ্য দিয়েছিস ততটুকুই এনাফ। আপাতত বেঁচে থাকার কোনো অধিকার নেই। তুই সহ অনেক ক্ষতি করেছিস এই বাংলাদেশের, আর ক্ষতি করতে দেব না। তোকে তোর কাছ থেকে যতটুকু জানার ছিল জানা হয়ে গিয়েছে, এখন বিদায়। এই কথা বলার পরে আকাশ স্মিথকে গুলি করে দেয়, আর গুলি করে দেওয়ার পরে স্মিথ ছটফট করতে করতে সেখানেই মারা যায়। এদিকে আকাশ সে সবাইকে প্রস্তুতি নিয়ে রাখতে বলে, সবাইকে কিছু প্ল্যান মোতাবেক কাজ করতে বলে। এইভাবেই বেশ সময়টা পার হয়ে গেল, আর এদিকে আকাশ সবাইকে চলে যাওয়ার কথা বলে সবাই সবার কাছে যায়। আর এদিকে সাকিবকে আকাশ বলতে লাগলো, সাকিব, তোর একমাত্র কাজ হলো তুই সাদ্দামের পিছন পেছন থাকবি। সাদ্দাম কার সঙ্গে কথা বলে, কি কথা বলে, সেটা আমাকে এসে বলবি। আর সাদ্দামকে কোনোভাবেই এখন গুলি করা যাবে না। তার ব্যাপারে এখন যদি আমরা অ্যাকশনে যাই তাহলে আমরা পরবর্তী আপডেট পাবো না। আর আজকে রাতে আমি ভার্সিটিতে যাব। ভার্সিটির হোস্টেলে কোনো না কোনো একটা কিছু তো আছে, ওখানে কি সমস্যা সেটা আমি দেখতে যাব। এদিকে সাদ্দামকে তুই খেয়াল রাখবি, সাদ্দাম কোথায় যায়, কি করে, আর অবশ্যই মনে রাখতে হবে সাদ্দাম অ্যাটাক করলেও তুই তাকে অ্যাটাক করবি না। ঠিক আছে ভাই, আপনি যেভাবে বলবেন আমি সেইভাবেই করব। আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না ভাই। আজ পর্যন্ত আমার কাজে কখনো ভুল পেয়েছেন, এবারও পাবেন না। আমি সঠিক তথ্য এনে আপনাকে দেব। তবে ভাই, ভার্সিটির হোস্টেলে কি আপনার একা যাওয়া উচিত হবে? ভাই, আমরা কেউ একজন আপনার সাথে যাই, ওখানে তো অনেক ধরনের বিপদ আসতে পারে আপনার ওপর। না, হোস্টেলে তোদেরকে নিয়ে যাওয়া যাবে না, কারণ তোদেরকে মুখটা দেখতে পারলে তাদের সমস্যা হবে, আর তোরা নিজেকে সামলাতে পারবি না। তখন আমাকে নিয়ে তোদের চিন্তা করতে হবে না। তোদেরকে যাকে আমি যে দায়িত্ব দিয়েছি সেটা সে ভালোভাবে পালন কর, তাহলেই হবে। ভাই, যাই কিছু বলেন না কেন, আমাদের কেউ একজন আপনার সঙ্গে যাবে। আমরা আপনাকে একা ছেড়ে দিতে পারি না। আপনি আমাদের জন্য শুধু করেই যাবেন,
আর আমরা শুধু আপনার কাছ থেকে নিয়ে যাব, এমনটা তো হতে পারে না। আমরা আজ পর্যন্ত আপনাকে কোনো কিছু দিতে পারলাম না, বলেছিলাম না আপনার জন্য জীবন দিয়ে দেব। হ্যাঁ ভাই, সাকিব কিন্তু ঠিক কথাই বলেছে। আপনি সবসময় আমাদেরকে খেয়াল রাখেন, কিন্তু আপনি এটা ভাবেন না আপনার নিজের কথা। তাই আপনাকে হোস্টেলে একা যেতে দিব না। আপনার ওখানে অনেক বিপদ হতে পারে। তখন আমি বুঝতে পারলাম না তোদের সমস্যাটা কোথায়, আর তোরা আমাকে নিয়ে এত ভয় পাচ্ছিস কেন? তোরা কি আজকে আমাকে নতুন দেখছিস? হ্যাঁ, আমি কি এই লাইনে কি নতুন? আমি তোদেরকে নিয়ে টেনশন করি, আর এখন তোরা উল্টো আমাকে নিয়ে টেনশন করছিস। আমি একবার বলেছি না যে কাউকে যাওয়ার প্রয়োজন নেই, তোরা তোদের কাজ কর। আকাশ এসব কিছু বলল, কিন্তু শিয়াম এবং সাকিব আরো কয়েকজন মিলে ওরা আকাশের এই কথাটা শুনল না। ওরা আকাশকে তাদের নিজের জীবনের থেকেও অনেক বেশি ভালোবাসে, তাই আকাশকে একা যেতে দিতে চায় না কোথাও। শেষ পর্যন্ত আকাশ ওদের কাছে হার মানল, কারণ ছেলেগুলো আকাশকে ভীষণ ভালোবাসে। আকাশও তাদেরকে নিজের ছোট ভাইয়ের মতোই মনে করে। আর শেষ পর্যন্ত সাকিবকে নিয়ে যাবে আকাশ। শিয়ামকে আকাশ দায়িত্ব দিল, আর এইভাবেই সময়টা পার হয়ে যায়। রাত 10টার দিকে আকাশ এবং সাকিব ওরা হাঁটতে হাঁটতে ভার্সিটিতে চলে আসে। আকাশ অনেকটা ছদ্মবেশে রেডি হয়ে এসেছে, যেন তাকে কেউ চিনতে না পারে, কারণ পরবর্তী দিনে তাকে ভার্সিটিতে আসতে হবে। যদি কেউ এলাকার দেখে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে। আকাশ সাকিবকে নিয়ে ভার্সিটিতে চলে আসলো, আর ভার্সিটিতে আসার পরে অনেক কষ্টে ভার্সিটির সেই হোস্টেলের ছাদে পাইপ দিয়ে উঠে পড়লো, আর ছাদ থেকে সরাসরি হোস্টেলের ভিতরে প্রবেশ করলো। সবাই ঘুমিয়ে গিয়েছে এত রাতে। হঠাৎ করে একটা রুম থেকে বেশ কজনের আওয়াজ শুনতে পেল। আকাশ এবং সাকিব ওরা দুজনেই দরজার কাছাকাছি গিয়ে দাঁড়ালো, আর সেখান থেকে কারোর কথাবার্তা শুনতে লাগলো। কথাগুলো ছিল, আরে স্যার, আমি তো আপনাকে সবটা খুলে দিয়েছি, তবুও আপনার হচ্ছে না। আমরা 3 জন মিলে আপনার শারীরিক চাহিদা পূরণ করছি, তবুও তো আপনি আমাদের একটুও দেখলেন না। এদিকে সবাই মনে করছে আমি অসহায় একটা মেয়ে, কিন্তু আমি যে ড্রাগসের ব্যবসা করি আপনার হয়ে, এটা তো আর কেউ জানে না। হ্যাঁ, আমি তো দেখলাম নতুন ছেলেটার সঙ্গে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। ছেলেটাকে যদি কোনোভাবে ম্যানেজ করে ওর কাছ দিয়ে ড্রাগসের ব্যবসাটা আরো ছড়ানো যায়, তাহলে কিন্তু আমাদের জন্য ভালো হবে। আর তোদের 3 জনের শরীর আমার খুব ভালো লেগেছে। এভাবে প্রতিদিন যদি আমাকে হোস্টেলে নিয়ে সাদর যত্ন করিস, তাহলে তো আমার কোনো কথাই থাকে না। আজকে কিন্তু আমাকে 2 লক্ষ টাকা দিয়ে তারপর যেতে হবে। আমার 2 লক্ষ টাকার দরকার, আর এত সুন্দর দেহ দিচ্ছি আর আপনি টাকা দিবেন না? এমন তো হতে পারে না। আমাদের 3 জনকেই আজকে 2 লক্ষ করে টাকা দিতে হবে। আর পরবর্তী মালামাল কোন দিন আসবে সেটা বলে দিন। কালকে এক ট্রাক হিরোইন আসবে, তা হিরোইনগুলো প্রত্যাশা তুই আর মালা তোরা 2 জন গিয়ে রিসিভ করবি। তোরা রিসিভ করে সব আমার গোডাউনে রেখে দিবি, আর গোডাউন থেকে সাপ্লাই দিবে সব জায়গায়, বুঝতে পেরেছিস? প্রতিটা ভার্সিটি, প্রতিটা কলেজে সাপ্লাই দিবি। কোন ভার্সিটি কোন কলেজ যেন বাদ না যায়। আমাদের ভার্সিটিতে আগে সাপ্লাই করবে, প্রতিটি ছেলে মেয়ে যেন আগের ড্রাগসে নেশে আসক্ত হয়ে যায়। আমি আরও বড় লোক হতে চাই, আরও। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি করুন। আর হোস্টেলে যারা যারা রয়েছে সবাইকে আমি আমার আন্ডারে কাজ করাবো। সব মেয়েরা আপনার হয়ে কাজ করবে, আর প্রতিটা মেয়ের স্বাদ তো ভিন্ন। আপনি খেতে পারবেন, কোনো সমস্যা নেই। তাদেরকে দিয়ে এই হেরোইনের ব্যবসা করাবো। হ্যাঁ, গরিব ঘরের করা মেয়ে তা খুব সহজে রাজি হয়ে যাবে। আর এদিকে যদি তুই ভয় দেখাস, তাহলে তার কোনো কথাই নেই। আর ওদেরকে কাজ করানোর আগে রাজি করবি আর আমার কাছে আসার জন্য। আমি প্রতিটা মেয়েকে পরীক্ষা করব, তারপর আসল ব্যবসা নামাতে হবে। আগে ওদের মন দখল করতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওদেরকে কালকেই আপনার দলে টেনে নেব। আর কালকে রাতে আপনি এখান থেকে 2টা মেয়েকে আমাদের সামনেই ভোগ করতে পারবেন। আমি সব কিছু ব্যবস্থা করে দেব, আপনি শুধু আমাদের দিকটা একটু দেখবেন, তাহলেই হবে। আরে তোদেরকে তো আমি আমার সবটাই দিয়ে দিচ্ছি, এবার একটু কাছে আয়। তোদের 3 জনকে আমি আরও কাছে পেতে চাই।
এদিকে আকাশ এবং সাকিব দুজনেই ওদের কথাবার্তাগুলো শুনতে লাগলো। এসব নোংরা নোংরা কথাবার্তা আকাশের একদম সহ্য হচ্ছিল না। আকাশ তখন দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলো। ভেতরে প্রবেশ করার পরে সেখানে যা দেখার তাই দেখতে পারলো। সবাই উলঙ্গ অবস্থায় এসব নষ্টামি করছে। আকাশ এবং সাকিব দুজনেই প্রবেশ করাতে মেয়েগুলো তাদের কাপড় চোপড় নিয়ে বেশ সাইডে চলে গেল। আর এদিকে স্যার সেও এক সাইডে গিয়ে তার কাপড় চোপড় পরিধান করতে লাগলো। এদিকে আকাশ ওদেরকে সময় দিল এগুলো পরার জন্য। আর কিছু সময় পরে স্যার হঠাৎ করেই তার পিস্তল নিয়ে আকাশের দিকে তাক করলো। আর সেই সময় আকাশ হাসতে শুরু করলো আর হাসতে হাসতে বলতে লাগলো, আমি এসেছি এখানে প্রায় অনেকক্ষণ হয়ে গিয়েছে, তোদের কথাবার্তাগুলো শুনলাম। একটা মানুষ এতটা জঘন্য হতে পারে সেটা আসলেই তোদেরকে না দেখলে জানা যেত না। আমার জীবনটা সম্পূর্ণ হয়ে গেল তোদের এসব কথাবার্তা শুনে। আর প্রত্যাশা, তুই যে এতটা খারাপ, এতটা নিজ প্রকৃতির, এটা সত্যি আমি জানতাম না। কি অভিনয় জানিস, তোদের তো বলিউডে নেওয়া উচিত। বাংলাদেশে কি করছিস? হ্যাঁ, তুই কে সত্যি করে বল, তোর এখানে কি চাই? আমাদের কাছে বাধা দিতে আসলে তুই কিন্তু বেঁচে থাকবি না, তুই 17 জন মরে যাবে। এখনো ভালো ভালো বলছে এখান থেকে চলে যা, আর যদি কাউকে বলিস তাহলে কিন্তু তোর খবর আছে। এই ফকিন্নির বাচ্চা, তুই কাকে কি বলছিস? তুই জানিস তোর সামনে কে দাঁড়িয়ে আছে? উনি আকাশ মাহমুদ, যার কথায় তোরা শুনিস, যাকে দেখে মানুষ এখনো পর্যন্ত ভয় পায়। আরে স্যার, আপনি আমাকে চিনতে পারছেন না? মনে আছে আজকে ভার্সিটিতে আপনি আমাকে অনেক জ্ঞান দিয়েছিলেন? আমি সেই আকাশ মাহমুদ। কিন্তু আমার তো আসলে বিশ্বাস হচ্ছে না আপনাকে দেখে, যে কি না এতটা জ্ঞান দিতে পারলো আমাকে। সে এই কাজ করছে, ড্রাগসের ব্যবসা করছে মেয়েদেরকে নিয়ে। তা বাসায় জানে? আরে ভাই, হ্যাঁ, আপনি যে কী সব বলছেন? ওর আবার বউ আছে নাকি? ওর বউ বাচ্চা নেই বললেই চলে। সে তো এখন ফুলের মধু খেয়ে বেড়াচ্ছে আর ব্যবসা করছে। তা সত্যি করে বলো তো, ওর সাথে কারা কারা আছে? তাহলে কিছুটা হলেও রেহাই পাবি আকাশ ভাইয়ের কাছ থেকে। হঠাৎ করেই মেয়েগুলো বের হওয়ার জন্য চেষ্টা করছে, বিশেষ করে প্রত্যাশা। তাই নিজের পিস্তল তাক করে রেখেছে আকাশের দিকে। আকাশ এখন ওদেরকে বলতে লাগলো, এইসব পিস্তল ত্যাগ করে কোনো লাভ নেই, আমার সঙ্গে কখনোই পারবি না। তাই শুধু শুধু গ্যাঞ্জাম করেই কোনো লাভ হবে না। তার চেয়ে ভালো সব কিছু স্বীকার কর, তোদের সাথে কে কে আছে। আর প্রত্যাশা, তুই মেয়েগুলোকে নষ্ট করছিস। তোর কি ভিতরে একটু দয়া মায়া কাজ করে না? আর একবার ঘৃণা লাগে না যে তুই এসব কাজ করছিস? আমি টাকার পাগল, আমি টাকার জন্য সবকিছু করতে পারি। আমাকে কেউ কিচ্ছু বোঝাতে আসিস না। আর তোকে তো আমি সেখানেই মেরে ফেলতাম, কিন্তু আমি জানতাম না যে তুই সেই আকাশ মাহমুদ, যার কারণে পুরো অতিষ্ঠ হয়ে গেছে আমাদের এই ব্যবসাটা। তোরা ভেবেছিলি তোরা একের পর এক অন্যায় করে যাবেই, মেয়েদেরকে নিয়ে ব্যবসা করবেই, অথচ তোদেরকে বলার মতো কেউ থাকবে না। প্রশাসনকে তো টাকা দিয়েছিস, সেজন্য প্রশাসন চুপ করে আছে। কিন্তু আমাকে কি করে ম্যানেজ করবি? আর এই যে রফিক সাহেব, আপনি তো অনেক বড় খেলোয়াড় হয়ে গিয়েছেন, তাই না? এবার দেখবো আপনি কত বড় খেলোয়াড়। ভাই, শুধু এটা না, এই রফিক সে শিক্ষকের আড়ালে এইসব ব্যবসা করে থাকে। তাছাড়া বেশ কয়েকটা আবাসিক হোটেলে তার ব্যবসা রয়েছে। ওখানে মেয়েদেরকে দিয়ে এইসব অকর্ম করায়। মেয়েগুলোকে গ্রাম থেকে ধরে নিয়ে এসে কিডন্যাপ করে নিয়ে এসে আর মাঝে মাঝে ওরা বিক্রি করে দেয়, বিদেশে পাচার করে দেয়। তবে ওর হয়ে আরও একজন আছে, যার সঙ্গে এই ইংল্যান্ডের এলেক্স এবং সৌদি আরবের আলী ভাইয়ের সঙ্গে কানেকশন আছে। প্রত্যাশা, তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। আর তোরা যারা সঙ্গী আছিস, তোদেরও বেঁচে থাকার কোনো অধিকার নেই। কারণ তোরা বেঁচে থাকলে দেশের শুধু ক্ষতি হবে, লাভ বলতে কোনো কিচ্ছু হবে না। এই কথা বলার পরে আকাশ পরপর 3টে গুলি দিয়ে 3জনকে গুলি করে দিল। আর 3জন ছটফট করতে করতে সেখানে মারা গেল। এদিকে রফিক স্যার এদিকে এসব দেখার পরে অনেকটা ভয় পেয়ে গেল। সে নিজেও জানে না যে তার সামনে দাঁড়িয়ে আছে সে আকাশ মাহমুদ। রফিক আকাশের সামনে চুপ করে নিচের দিকে তাকিয়ে আছে। আর এদিকে আকাশ সাকিবকে বলল এটাকে তুলে নিয়ে যাওয়ার জন্য। আকাশ তার গোডাউনে নিয়ে গিয়ে সবকিছু জিজ্ঞাসাবাদ করবে। সাকিব, তোর তো অনেকদিন ব্যায়াম করা হয় না, তাই না? আর তোর তো অনেক শখ বক্সিং রিংয়ে কাউকে মারা। এটাকে ব্যাগের ভিতর ভরে তুই বক্সিং প্র্যাকটিস করতে থাক। আমি কালকে সময় পেলে এসে সবকিছু হিসাব নিকাশ করব। শুধু দেখবেই প্রাণটা যেন বেঁচে থাকে।
এই কথা বলে আকাশ নিচে চলে যায় আর নিচে এসে গাড়িতে করে সে বাসায় চলে আসে। এদিকে অন্য একটা গাড়ি দিয়ে সাকিব রফিক স্যারকে তার গোডাউনে নিয়ে আসলো আর গোডাউনে নিয়ে আসার পরে ইচ্ছে মতো মারতে শুরু করলো। পরের দিন সকালবেলা আকাশ সেই রোজকার মতো ভার্সিটিতে দেখতে শুরু করলো আর রাস্তার মধ্যে দেখতে পারলো কয়েকটি পথশিশু আকাশকে ঘিরে দাঁড়িয়ে আছে। আকাশকে কোনোভাবেই যেতে দিচ্ছে না, আকাশের কাছে ভিক্ষা চাইছে আর আকাশ ওদেরকে দেখে বেশ মায়া লাগলো। তারপর আকাশ একজনকে জিজ্ঞেস করে, কিরে, তোরা তো অনেক ছোট, তোদের মা বাবা নেই, ভিক্ষা করছিস কেন? এটা যে কতটা খারাপ কাজ জানিস না? ভাই, আমাদেরকে কেউ কোনো কাজ দিতে চায় না, সবাই বলে আমরা নাকি চোর, সেজন্য সবাই দূর দূর করে তাড়িয়ে দেয়। এখন পেটের দেয় তো এসব কাজ করতেই হবে। আর মা বাবাকে সেটা তো এখন পর্যন্ত জানতে পারলাম না, পথে ঘাটেই মানুষ হয়েছি। তোদেরকে এতিমখানায় নেওয়া হয় না? এতিমখানার মধ্যে গিয়েছিলি তোরা? এভাবে রাস্তাঘাটে ঘোরাফেরা করছিস কেন? যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। ভাই, আমাকে এখানে দুটা মাইয়া মারা গেছে, কিন্তু পেটের দায়ে তো আমাদেরকে এসব কাজ করতে হয়। কেউ আমাদেরকে এতিমখানায় নিয়ে নেয় না, সবাই বলে আমরা নাকি চোর। ঠিক আছে, চিন্তা করতে হবে না, চল আগে তোদেরকে পেট ভরে খাওয়াই, তারপর একটা জায়গায় নিয়ে যাব। আর তোদের সঙ্গে কি আরো কেউ আছে নাকি? এখানে তোরা মোট কতজন আছিস? ভাই, আমরা একসঙ্গে 15 জন থাকি ব্রিজের নিচে। আমাদের আপন বলতে তেমন কেউ নেই, আর এই ভিক্ষার টাকা দিয়েই আমাদের চলতে হয়। কেউ কাগজ টোকায়, কেউ বোতল টোকায়, এসব বিক্রি করেই চলতে হয়। আকাশের কোনো কথা না বলে সে সরাসরি একটা রেস্টুরেন্টের ভিতরে নিয়ে গেল এই 15 জনকে। রেস্টুরেন্টের ভিতরে নিয়ে যাওয়ার পরে রেস্টুরেন্টের মালিক প্রথমে আকাশের সঙ্গে একটু অন্যরকম ব্যবহার করলো। তারপর আকাশের পরিচয় পাওয়ার পরে আকাশকে সম্মান দিয়ে আরো ভিআইপি জায়গায় নিয়ে গেল আর সকলকে আকাশ পেট ভরে খাওয়ার জন্য অর্ডার দিতে বলল, যে যার মতো অর্ডার দিচ্ছে। আর এদিকে জান্নাত সেই সময় ভার্সিটিতে যাচ্ছিল। হঠাৎ করেই রাস্তার মধ্যে আকাশও আর রেস্টুরেন্টের ভিতরে যাওয়ার পরে আকাশ সবাইকে ইচ্ছে মতো অর্ডার দিতে বলছে। এদিকে জান্নাত তার গাড়িটা থেকে নেমে রেস্টুরেন্টে এসে একপাশে বসে আছে। জান্নাত অনেকটা আকাশের কাছ থেকে লুকিয়ে আছে যেন আকাশ কোনোভাবেই দেখতে না পারে। এদিকে আকাশ ছেলেদের সঙ্গে কথা বলায় ব্যস্ত, কেউ কেউ আবার আকাশের সঙ্গে ফাজলামো করছে। আকাশও ওদের সঙ্গে ফাজলামো করছে আর এরকম একটা সুন্দর মুহূর্ত আকাশ কখনোই ভুলবে না। এদিকে জান্নাতের কেন যেন আকাশের প্রতি এটা দেখে অন্যরকম ভাবনা চলে আসলো। একজন গরিব ছেলে, সে আবার এতগুলো ছেলেকে খাবার খেতে নিয়ে আসলো, তাও আবার এত বড় রেস্টুরেন্টে। তার মধ্যে কোনো না কোনো কারণ আছে। তাহলে কি জান্নাত যেটা জানে সেটা কি তার আসল পরিচয় নয়? আকাশের পরিচয় কি তাহলে অন্য কিছু? আকাশের এমন সত্যতা দেখে, এমন মানবিকতা দেখে জান্নাত আকাশকে ভালোবেসে ফেলে। এরকম ছেলে আজকাল পাওয়াই যায় না। জান্নাত মনে মনে বলতে লাগলো, ভেবেছিলাম ছেলেটাকে অনেক বেশি জ্বালাবো, ভার্সিটিতে মজা নেব, কিন্তু উল্টো আমি নিজেই তার প্রতি ফিদা হয়ে গেছি তার কাজকর্মগুলো দেখে। সে তো বলেছিল সে অনেক গরিব, তাহলে এতগুলো বাচ্চাকে এত বড় রেস্টুরেন্টে খেতে নিয়ে আসলো আর ওদেরকে তার পকেট থেকে কার্ড বের করে দিল। নিশ্চয়ই অন্য কেউ হবে। তাহলে কি এটা আমার সন্দেহ? যদি সঠিক হয় তাহলে এটাই আকাশ মাহমুদ, যাকে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং বলে চেনে। তখন জান্নাত আবারও দেখতে পারলো আকাশ সবাইকে খাওয়া দাওয়া করানোর পরে অন্য একটা জায়গায় নিয়ে যাচ্ছে গাড়িতে করে। তার মার্সিডিজ গাড়িতে করে নিয়ে যাচ্ছে আকাশ। একজনকে ফোন করেছিল আর সেই গাড়িটা নিয়ে এসেছে। আকাশ গাড়িতে উঠে সবাইকে উঠতে বলল, তার গাড়িটা সোজা একটা জায়গায় আসলো। এতিমখানার নামটা আকাশ মাহমুদ, আগে পিছে কোনো কিছুই নেই। আকাশের গাড়ি দেখে সিকিউরিটি সালাম দিয়ে ভিতরে প্রবেশ করতে দিল। আর এদিকে জান্নাত সিকিউরিটির কাছে আসলো আর সিকিউরিটির কাছে আসার পরে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাইয়া, আমাকে একটা কথা বলতে পারবেন? এই যে এই এতিমখানার মালিক কি সেই আকাশ মাহমুদ, আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং? আর উনি কি সেই যে এখন আসলো? হ্যাঁ, উনি সেই আকাশ মাহমুদ। কেন আপনি সব জিজ্ঞাসা করছেন কেন? আর আকাশ ভাই একসাথে আপনার কি সম্পর্ক বলুন? আমি আকাশের অনেক কাছের একটা লোক, তার জন্য জিজ্ঞাসা করলাম। আচ্ছা ঠিক আছে, থাকেন। এই কথা জিজ্ঞাসা করার পরে জান্নাত সেখান থেকে সোজা ভার্সিটিতে চলে আসে। আজকে তার কোনো কিছু ভালো লাগছে না। আর ভার্সিটিতে এসে সে একা একা বসে আকাশের কথাই চিন্তা করতে লাগলো।
এদিকে আকাশ এতিমখানায় এসে সবাইকে দিয়ে যায়, যা যা প্রয়োজন সবকিছুই কিনে দিয়ে দেয়। আজকে আর আকাশের ভার্সিটিতে যাওয়া হলো না, আর ভার্সিটির মিশন এখন কমপ্লিট হয়ে গেছে। আজকে ভার্সিটিতে যেতে চেয়েছিল শুধুমাত্র জান্নাতের জন্যে। জান্নাত যদি সে ভালো পথে চলে আসে। এভাবেই পার হয়ে গেল বেশ কিছুদিন। জান্নাত এখন পর্দা করে চলাফেরা শুরু করেছে। আকাশ এটা দেখে অনেক অবাক হয়েছে। জান্নাত এখন আকাশের সঙ্গে খুব ভালো ব্যবহার করে। আকাশ কিছুটা অবাক হয়। আকাশ ভাবছে জান্নাত তার সঙ্গে অভিনয় করছে। আকাশের ভার্সিটিতে এখন আর কোনো কাজ নেই, তার কাজ সম্পন্ন করা হয়ে গেছে। কিন্তু ভার্সিটিতে জান্নাতের সঙ্গে কথা বলার জন্যেই আকাশ এখন ভার্সিটিতে যায়, আর পাশাপাশি বাকি সময় তার অন্য কাজগুলো করে। আকাশ ভার্সিটি থেকে বের হচ্ছিল, আর তখনই জান্নাত মনে মনে বলতে লাগলো, আজকে যে করেই হোক আকাশকে আমার সব কিছু বলতে হবে। আমি জানি আকাশের অবস্থাটা। আকাশ শুধুমাত্র আমার সঙ্গে কথা বলার জন্যই এখন ভার্সিটিতে আসে। যে করেই হোক তার সঙ্গে আমার কথা বলা প্রয়োজন। জান্নাত মনে মনে এই কথাটা বলল, আর আকাশকে বলল একটু পার্কের দিকে যাবে। তারা এখন দুজনেই খুব ভালো বন্ধু, আর এখন ভার্সিটিতে কেউ আর আকাশকে অপমান করে কথা বলে না। আকাশ আগের মতো করে ক্ষেত টাইপের হয়েই ভার্সিটিতে যেত, কারণ এটা অভ্যেস হয়ে গেছে। আর দুজনেই পার্কে আসার পরে বসে আছে পাশাপাশি। কিছুক্ষণ সময় পরে জান্নাত বলতে লাগলো, সত্যি বলতে আকাশ, আমি তোমার ব্যাপারে সব কিছুই জানি। তুমি কে, কি তোমার পরিচয়, তুমি এখানে কেন এসেছিলে, সব কিছু আমি জেনে গেছি। তবে এগুলোর প্রতি আমার কখনো আক্ষেপ নেই, বরঞ্চ তোমাকে নিয়ে আমার এখন গর্ব করতে ইচ্ছে করে। কারণ তুমি যে কাজ করছো এই কাজ সাধারণ কেউ করার সাহস করবে না। তুমি সত্যি অসাধারণ লোক। এত ক্ষমতা পাওয়ার পরও তুমি মাটির মানুষ হিসেবে চলাফেরা করো মানুষের সঙ্গে। এখন প্রতিটা লোক তোমার কথায় চলাফেরা করে। প্রতিটা মানুষের মুখে এখন শুধুমাত্র একটি নাম থাকবে সবসময়, আকাশ মাহমুদ। যেদিন তোমাকে ভার্সিটিতে প্রথম দেখেছিলাম সেই দিন তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। আবার ভার্সিটিতে একটা মিশনে এসেছিলাম। মিশনে আসার পরে তোমাকে দেখে সত্যি তোমার প্রেমে পড়ে গিয়েছি। তোমার ওই চোখ দুইটা মায়ায় ভরা। এতদিন আমি ভার্সিটিতে এসেছি শুধু তোমার জন্য, তোমার সঙ্গে কথা বলার জন্যই। আমি বারে যেতে এসেছি। তুমি জানো আমার কাজগুলো সাধারণ নয়। আমি সবার থেকে আলাদা। অনেক কাজ করতে হয়, অনেক কিছু সামলাতে হয়। সব সময় একটা রিস্ক নিয়ে আমি ঘোরাফেরা করি। যে কোনো সময় আমার উপর অ্যাটাক করতে পারে, কিন্তু মনটাকে কোনোভাবেই বোঝাতে পারি না। সব সময় শুধু তোমার কথাই বলে। যেদিন তুমি ওই পথ শিশুগুলোর এতটা সাহায্য করলে, ওদেরকে একটা ছায়ার নিচে আশ্রয় দিলে, সেই দিন থেকেই তোমার প্রতি অন্যরকম ভালো লাগা কাজ করে। তারপর তোমার ব্যাপারে জানতে শুরু করলাম, দেখলাম তুমি আসলে সাধারণ কেউ নও। আমি আমার নিজের জীবনের থেকেও তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি আমার পরিবারকে হারিয়েছি শুধুমাত্র ওদের কারণে। ওরা আমার পুরো পরিবারকে নৃশংসভাবে হত্যা করেছে। আমাকে মেরে ফেলতে পারলেই বাংলাদেশে ওরা প্রবেশ করে বাংলাদেশে রাজত্ব করবে। বাংলাদেশের মানুষ একটা হুমকির মুখে পড়ে যাবে। যাই কিছু হয়ে যাক না কেন, আমি তোমার পাশে সব সময় আছি। তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। আমার যতদিন দেহে প্রাণ থাকবে ততদিন পর্যন্ত তোমার পাশে থাকবো আমি। আমি শুধু এপারে না, পরকালেও তোমাকেই চাইবো। তোমার কারণে আমি আমার নিজেকে পরিবর্তন করে ফেলেছি। এই কথা বলার পরে জান্নাত শক্ত করে আকাশের হাত জড়িয়ে ধরলো, আর হঠাৎ করে জড়িয়ে ধরার পরেই জান্নাত পেছনে তাকিয়ে দেখতে পারলো কেউ আকাশকে গুলি করছে। আর সেই সময় জান্নাত আর কোনো কিছু না করে আকাশকে একটা ধাক্কা মারলো, আর ধাক্কা মারার পরে আকাশ নিচে পড়ে গেল, আর সরাসরি গুলিটা জান্নাতের শরীরে লাগলো। তখনই আকাশ নিজ থেকে উঠে কোমর থেকে পিস্তলটা বের করে ওদেরকে গুলি করতে থাকে। এদিকে জান্নাত আকাশের বুকে লুটিয়ে পড়লো। আকাশ জান্নাতকে তার বুকের সঙ্গে আগলে রেখে ওদেরকে গুলি করছে, আর ওরা আকাশের সঙ্গে না পেরে ওরা বাইকে করে পালিয়ে গেল। তখন জান্নাত কাঁপা কাঁপা কণ্ঠে আকাশকে বলতে লাগলো, আমার সময় ফুরিয়ে আসছে আকাশ, তবে আমি অনেক খুশি তোমার বুকে মাথা রেখে আমি মরতে পারছি। আমি বেঁচে থাকলে কোনো লাভ হবে না। তুমি বেঁচে থাকলে দেশের মানুষগুলো একটু ভরসা পাবে, শান্তি পাবে। প্লিজ এমন কথা বলো না। আমি তোমাকে মরতে দেব না।
আমি তোমাকে আমার নিজের জীবনের থেকে অনেক বেশি ভালোবাসি। তুমি ছাড়া আমার আপন বলতে কেউ থাকবে না। কান্না করো না, তোমার চোখে কান্না মানায় না। তুমি অনেক শক্ত একটা মানুষ, তাই সব সময় সবাই তোমাকে শক্তভাবেই দেখতে চায়, নরম আকাশকে একদমই ভালো দেখায় না। তারপর আকাশ জান্নাতকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে আসলো। হাসপাতালে এসে জান্নাতকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। আর প্রায় 1 ঘন্টা অপারেশন করার পরে ডাক্তার সাহেব বেরিয়ে আসলো। আর ডাক্তার বেরিয়ে আসার পরে বলল ও নেগেটিভ রক্তের প্রয়োজন। আপাতত হাসপাতালে রক্ত নেই, আর আকাশের রক্তের গ্রুপও ও নেগেটিভ। আকাশ রক্ত দিতে চলে গেল। আকাশের কান্না থামাতে পারছে না কেউ, তার চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছেই। সাকিব এবং শিয়াম দুজনেই আকাশকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু কে কার কথা শোনে। আর একটু পরেই আকাশ রক্ত দিয়ে বাহিরে চলে আসলো, আর বাহিরে অপেক্ষা করতে লাগলো কখন সে দু চোখ ভরে জান্নাতকে দেখতে পারবে। আর তখনই হঠাৎ করেই আকাশের মোবাইলটা বেজে উঠলো। আকাশ কলটা রিসিভ করলো। রিসিভ করার পরে ওপাশ থেকে বলতে লাগলো, হ্যালো মিস্টার আকাশ মাহমুদ, তুই এখন হাসপাতালে। তোর ভালোবাসার জন্য অপেক্ষা করছিস কখন তোর ভালোবাসা অপারেশন থিয়েটার থেকে বের হবে। কিন্তু তুই এটা জানিস না, পুরো হাসপাতালের মধ্যে বম ফিট করে রাখা হয়েছে। অনেক রোগী হাসপাতালে ভর্তি আছে মুমূর্ষু অবস্থায়, সবাই একসঙ্গে মারা যাবে। এছাড়াও বসুন্ধরা শপিং কমপ্লেক্স এবং শহীদ মিনার চত্বর, শাপলা চত্বর, সকল জায়গায় বোমা রাখা হয়েছে, যে কোনো সময় ফাটবে। কুত্তার বাচ্চা, অনেক বড় ভুল করে ফেলেছিস তুই বাংলাদেশে এসে। তুই কি মনে করেছিস আমি কোনো কিছু জানি না? সাদ্দামকে দিয়ে সকল কিছুর আমার খবর নিতি, হ্যাঁ? বাংলাদেশ থেকে শুধুমাত্র সাদ্দাম তোকে সাহায্য করত। তোর এবং তোর সাথে সকলের দিন ফুরিয়ে আসছে। এই কথা বলার পরে আকাশ কল কেটে দিল। আকাশ কল কেটে দেওয়ার পরে যথারীতি সে সবাইকে নিয়ে রেডি হয়ে নিল। আর এদিকে হাসপাতালের বেডে শুয়ে শুয়ে শুধুমাত্র আকাশের নাম বলছে জান্নাত। জান্নাত বারে বারে জ্ঞান ফেরার পরে ডাক্তারকে জিজ্ঞেস করছে আকাশ কোথায় আছে, আকাশকে এনে দেওয়ার জন্য। ডাক্তার সাহেব আকাশকে বারবার কল দিচ্ছে, কিন্তু আকাশের মোবাইলটা বন্ধ বলছে। এদিকে আকাশ সকল লোকজনকে নিয়ে অ্যালেক্সের দেওয়া ঠিকানা মতো চলে আসলো। আকাশ একটা প্ল্যান বানিয়েছে, আর প্ল্যান মোতাবেক তার সকল লোকজনকে দাঁড় করিয়ে রেখেছে। গাড়িটা জঙ্গলের ভিতরে প্রবেশ করার পরেই গাড়িটা টায়ার ফেটে গেল। আর টায়ার ফেটে যাওয়ার পরে দেখতে পারলো সেখানে কিছু কাটা রাখা আছে, আর সে কারণেই গাড়ির টায়ার ফেটে গেছে। তখন ব্যাগটা নিয়ে আকাশ সামনের দিকে এগিয়ে গেল। আর সামনের দিকে এগিয়ে যাওয়ার পরে দেখতে পারলো কয়েকটা ছেলে আকাশের দিকে আসলো পিস্তল তাক করে। আকাশ এখানেই দাঁড়িয়ে গেল, আর ছেলেগুলো এসে আকাশের চোখ বন্ধ করে ভিতরে নিয়ে গেল। আর ভিতরে যাওয়ার পরে আকাশের চোখ থেকে কাপড় খুলে দিল। খুলে দেওয়ার পরেই সেখানে অ্যালেক্স এবং আলীকে দেখতে পারলো। আর অ্যালেক্স তাকে বলতে লাগলো, কিরে, বলেছিলাম না যে তোর দেশে এসে তোকে মেরে রেখে যাব? এখন তুই কি করবি? সকল কিছু আমার হাতে। শুধুমাত্র আমি একটা রিমোটের মধ্যে ক্লিক করব আর সব ফেটে যাবে। কি রে, এখন মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না কেন? তোর মুখ দিয়ে কথা বল। এভাবে চুপ করে থাকলে কি আর হবে? তোকে অনেক ছাড় দিয়েছি, আর ছাড় দেওয়া যাবে না। তুই আমাদের অনেক ক্ষতি করেছিস। তুই জানিস না আমাদের ক্ষমতা সম্পর্কে। তোর বড় পরিবারকে আমি হত্যা করেছি, তোকেও হত্যা করব আজকে। আমি চুপ করে আছি শুধুমাত্র একজনের জন্য ওয়েট করছি। সেটা হলো তোদেরই একজন সাদ্দাম। সে সাদ্দাম কোথায়? সাদ্দামকে আমি দু চোখ ভরে একটু দেখতে চাই। মরার আগে তার সঙ্গে একটাবার দেখা করতে চাই, কারণ একটু পরেই তো তোরা মরে যাবে। কি রে, তোর কি কোনো লজ্জা শরম বলতে কোনো কিছু নেই? এত ঝামেলা, এত কিছু করার পরেও তুই আমাকে দেখতে চাচ্ছিস? এই যে দেখ, আমাকে, তোর মা বাবাকে আমি নিজের হাতে গলা টিপে হত্যা করেছি, ওদেরকে সাহায্য করেছি। তাতে কি হয়েছে? তুই আমার কিছু ছেড়তে পারবি না। তুই একটা কুলাঙ্গার। তোর দেশের ছেলে হয়ে বিদেশকে সাহায্য করছিস। মরার পর কিন্তু এই বাংলাদেশ তোকে সম্মানিত করা হবে। একটু মাটির দিকে তাকিয়ে দেখ। এসব ইমোশনাল কথা আমার সামনে বলে কোনো কাজ হবে না। আমার চাই শুধুমাত্র টাকা। আমি টাকার পাগল। টাকার জন্য আমি সব কিছু করতে পারি। পুরো ভার্সিটিটা আমার দখলে চলে গিয়েছিল, কিন্তু সেখানে তুই যাওয়ার পর কোনো কিছুই সম্ভব না। আমি যদি আগে একটাবার বুঝতে পারতাম যে তুই সেই ভার্সিটিতে ছদ্মবেশে প্রবেশ করেছিস, তাহলে আজকে আমার এতটা ক্ষতি হতো না। তুই রফিক স্যারকে মেরে দিয়েছিস, যার সঙ্গে আমি ব্যবসা করতাম।
ওদেরকে তো আমি কুত্তার মতো মেরেছি। তোর রফিক স্যারকে পিটাতে পিটাতে সে নিজেই একটা সময় মারা গিয়েছে, বুঝতে পেরেছিস? তোকেও ঠিক এমন ভাবে মারব। তুই বলেছিলি না আমার মা বাবাকে তুই নিজের হাতে হত্যা করেছিস? আগে তোর এই হাত দুটোকে কাটবো আর তারপর তোকে মারব। তুই আমাদের কিচ্ছু করতে পারবি না। তুই শুধু শুধু এমন করেছিস। তোর হাতে আর মাত্র 30 মিনিট সময় আছে। এই 30 মিনিটের মধ্যে যদি রিমোটের মাধ্যমে অফ না করা হয়, তাহলে এমনিতেই 30 মিনিট পরে সব কিছু ফেটে যাবে। কত ছোট ছোট বাচ্চা এবং কত মানুষ এখানে আছে, সবাই ফেটে উড়ে যাবে। তোর সঙ্গে আমার যত ঝামেলা রয়েছে, কিন্তু আমার কারণে সাধারণ মানুষের কোনো ক্ষতি করিস না। আমি তোদের পায়ে ধরে বলছি, আমি চাই না আমার কারণে কেউ মারা যাক। দেখেছিস সাদ্দাম, আকাশ এখন আমাদের কাছে মাপ চাইছে। এই দিনটাই তো আমি দেখতে চেয়েছিলাম। আজকে আমার এই দিন দেখা হয়ে গেছে। এখন আমি মরেও শান্তি পাবো। কে আছিস? তাকে একটু আদর যত্ন কর, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। আলী এই কথা বলার পরে কয়েকজন এসে আকাশকে ধুমধাম মারতে শুরু করলো। আকাশের কোনো কিছু করার নেই, কারণ ওদের হাতে রিমোট রয়েছে। রিমোট না পাওয়া পর্যন্ত আকাশ কোনো কিছুই করতে পারবে না। আর যদি কোনো কিছু করতে যায়, ওরা যদি বোম ব্লাস্ট করে দেয়, তাহলে কতটা ক্ষতি হবে সেটা আকাশ খুব ভালো করে বুঝতে পারছে। সবকিছু জেনেই আকাশ এখন সবটা সহ্য করে নিচ্ছে। এখন শুধু আকাশের সময়ের অপেক্ষা করা ছাড়া আর কোনো কিছুই করার নেই। আকাশের খুব করে এখন তার মা বাবার কথা মনে পড়ছে। মনে হচ্ছে তার মা বাবার মুখটা সামনে ভেসে আসে। তারপর এক্ষুনি মনে হলো জান্নাত হয়তো আকাশকেই খুঁজে বেড়াচ্ছে, কিন্তু আকাশের দিকে ওদের হাতে মার খাচ্ছে। এদিকে জান্নাত ডাক্তারকে বারবার বলছে আকাশকে এনে দেওয়ার জন্য। ভালো করে বুঝতে পারছে যে জান্নাতের এখন যেটা প্রয়োজন সেটা হলো আকাশ। আকাশকে জান্নাত যদি এখন না পায়, তাহলে জান্নাত আরো বেশি অসুস্থ হয়ে যাবে। তাই ইমিডিয়েটলি আকাশকে এনে দেওয়ার জন্য বারবার বলছে সাকিবকে। সাকিব ডাক্তারকে কোনো কিছু একটা বলে ম্যানেজ করে ছেলেদেরকে নিয়ে সরাসরি আকাশের ঠিকানায় চলে আসে। এদিকে ডাক্তার কোনো উপায় না পেয়ে ঘুমের ইনজেকশন দিয়ে জান্নাতকে ঘুম পাড়িয়ে দিল। এদিকে জান্নাত ঘুমিয়ে গেল। আর ওদিকে কিছুক্ষণ পরে হঠাৎ করে চারপাশে গোলাগুলি হতে লাগলো। আর আকাশ বুঝতে পারলো ওরা চলে এসেছে। আকাশ তখন ওদেরকে বলতে লাগলো, কিরে, আমি বলেছিলাম না যে একটাও এখান থেকে জীবিত ফেরত যেতে পারবি না? তোদের প্রত্যেকটাকে আমি আমার নিজের হাতে মারব, তারপরে এখানেই তোদের বোম ব্লাস্ট করে দেব। দেখার আমাদের সঙ্গে, কিন্তু এমন করিস না। আমি শুধু একটা ক্লিক করলেই সকল কিছু উড়ে যাবে। তো লোকজনকে গোলাগুলি করতে মানা কর। আমি শুধু একটা ক্লিক করব আর ধুম করে সবকিছু ধ্বংস হয়ে যাবে। আমি বিশ্বাস করি না যে হাসপাতালের মধ্যে বোম রাখা হয়েছে আর বিভিন্ন জায়গায় বোম রাখা হয়েছে। তুমি আমাকে মিথ্যা কথা বলছিস। আমি কোনো মিথ্যে কথা বলছি না, আমি সত্যি কথা বলছি। আমি চারদিকে বোম রেখে দিয়েছি, টাইম বোম। আমি ক্লিক না করলেও 30 মিনিট পরে এমনিতেই ফেটে যাবে। এখন আর মাত্র সময় আছে তোর কাছে 12 মিনিট 23 সেকেন্ড। কোনোভাবেই তুই কিছু করতে পারবি না, কারণ যে পর্যন্ত এই আকাশ মাহমুদ বেঁচে থাকবে সে পর্যন্ত তোর কিছু করার ক্ষমতা নেই। এই বাংলায় আমি যেটা বলবো সেটাই হবে। আকাশ তখন লাফ দিয়ে অ্যালেক্সের কাছ থেকে রিমোট নিয়ে নিল। আর রিমোট নেওয়ার পরে আকাশ রিমোটের মধ্যে কোনো বোম ব্লাস্টের টাইম লক করে দিল। আর টাইম ব্লক করে দেওয়ার পরে ওদিকে শিয়ামকে বলল কোথায় বোম রাখা হয়েছে সার্চ করার জন্যে, এবং সেগুলো যেন ডিফিউজ করে দেওয়া হয়। এগুলো লক করা গেছে, তাই যদিও কোনো কিছু হবে না, এখন শেষ, কিন্তু তবু। তারপর আকাশও একটা পিস্তল নিয়ে ওদেরকে মারতে থাকে। আর সবাই আকাশের কাছে মারা যেতে থাকে গণহারে। লাশের পর লাশ পড়তে থাকে আকাশের গুলিতে। সবাই ছটফট করতে লাগলো। আর আকাশের একটা গুলি দিয়ে লাগলো সাদ্দামের বুকে। বুকের মাঝে। সাথে সাথে সাদ্দাম মাটিতে লুটিয়ে পড়লো। আর সেখানেই ছটফট করতে করতে সাদ্দাম মারা গেল। ওদিকে সাদ্দাম মারা যাওয়ার পর আকাশ কেন যেন খুশি হতে পারলো না। সাদ্দামকে কষ্ট দিয়ে তারপর মারবে, এভাবে অনেকক্ষণ ধরে গোলাগুলি হওয়ার পর অ্যালেক্সের লোকজন আর একটাও বেঁচে নেই।
যেগুলো পালিয়ে যেতে চেয়েছিল সেগুলো আকাশের চোখ ফাঁকি দিয়ে কেউ পালাতে পারেনি। আকাশ অ্যালেক্সকে দৌড়ে ধরে ফেলল, আর তখন সামনে তাকিয়ে দেখতে পারল আলী হেলিকপ্টারের মধ্যে ওঠার জন্য দৌড়ে যাচ্ছে। আকাশ তার পিস্তল দিয়ে পরপর কয়েকটা গুলি করে দেয় আলীর পিছনে। গলিটা পেছন থেকে এসে সামনের দিক দিয়ে বুকের ভিতর থাকা ফুসফুসের ছিদ্র করে বেরিয়ে যায়, আর সাথে সাথে আলী সেখানে মারা গেল। এদিকে এসব দেখে অ্যালেক্সের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আকাশ অ্যালেক্সের উপর পা দিয়ে পিস্তল তাক করে ধরে আছে তার দিকে, আর সেই সময় অ্যালেক্স আকাশকে বলতে লাগলো, Brother, forgive me, brother. I will never think about Bangladesh again. I will always benefit the people of Bangladesh. I will respect them. I am begging you for my life. You have no other chance. Maybe my parents apologized to you like this, but you didn't let them live, and if I forgive you, my prince soul will not rest in peace. Son of a bitch. Death is your only punishment. আকাশ আর কোনো কথা না বলে অ্যালেক্সকে পরপর অনেকগুলো গুলি করে দেয়। গুলি করে দেওয়ার পরে সেই গোডাউনের মধ্যে আগুন জ্বালিয়ে দেয়। তারপর তাড়াতাড়ি করে হাসপাতালে চলে আসে। হাসপাতালে আসার পরে দেখতে পারলো জান্নাত ঘুমিয়ে আছে, আর জান্নাতের পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। আর কিছুক্ষণ পরে জান্নাতের জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আকাশকে দেখে শক্ত করে আকাশকে জড়িয়ে ধরলো জান্নাত, কান্না করতে লাগলো। আর এদিকে আকাশ জান্নাতের মাথায় হাত বুলিয়ে দিতে বলতে লাগলো, আরে পাগলি, তুমি এভাবে কান্না করছো কেন? আমি তো তোমার কাছে চলে এসেছি, আর ওদেরকে আমি নিজের হাতে শাস্তি দিয়ে এসেছি। আর কোনো অশান্তি এই বাংলাদেশে থাকবে না। তুমি কোথায় গিয়েছিলে আমাকে একা ফেলে? আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমি কি সেটা বুঝতে পারো না? তুমি কেন গিয়েছিলে আমাকে না বলে? তারপর আমি জান্নাতকে সব কিছুই খুলে বললাম। সব কিছু শোনার পরে জান্নাত আরো বেশি কান্না করতে লাগলো ভয়ের কারণে। আমি আরো শক্ত করে জান্নাতকে জড়িয়ে ধরলাম, আর সেই সময় জান্নাত আবারও বলতে লাগলো, এবার বলো, তুমি আমাকে তোমার নিজের করে নেবে আর কখনো আমাকে দূরে সরিয়ে রাখবে না। আমি আমার নিজের জীবনের থেকেও অনেক বেশি ভালোবাসি তোমাকে। তোমাকে ছাড়া এক সেকেন্ড আমি থাকতে পারি না। আমাকে ছাড়া এই পাগলিটার এক সেকেন্ডও থাকতে হবে না। আজকে আমরা বিয়ে করব, আর তোমাকে আমি বাসায় নিয়ে যাব। ডাক্তার বলেছে তুমি বাসায় যেতে পারবে, আর বাসায় থেকে চিকিৎসা করবে, আর আমি তো আছিই পাশে। আমি হাসপাতালে থাকতে চাই না, আমি তোমার সঙ্গে বাসায় যেতে চাই। হাসপাতালে আমার দম বন্ধ হয়ে আসছে, আমার কোনো কিছু ভালো লাগছে না। তুমি এখানে আমাকে একা রেখে কখনোই যাবে না, কথা দাও। আরে পাগলি মেয়ে, আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না, বললাম তো। আর তোমাকে একা রেখে আমি এখন আর কোথায় যাব না। সকল কাজ শেষ করে এসেছি, আর কোনো চিন্তা নেই। আজকে তো আমরা বিয়ে করছি। কি বিয়ে করার মতো শক্তি আছে তো? হ্যাঁ আছে। আজকে বিয়ে না করলে সত্যি সত্যি আমি মরে যাব। আমি তোমাকে ছাড়া একটা রাত আর কাটাতে চাই না। বাঁচলে দুজন একসাথে বাঁচবো, মরলে দুজনের সঙ্গে। আকাশ খুব ভালো করে বুঝতে পারলো জান্নাত এখন তার নিজের মধ্যে নেই, কারণ জান্নাতের মাথায় আঘাত লেগেছে। সে এখন বাচ্চাদের মতো কথা বলা শুরু করে দিয়েছে। আকাশ জান্নাতকে শক্ত করে তার বাহু ধরে টেনে নিল, আর এভাবেই না হয় থাকুক তাদের মিষ্টি ভালোবাসার গল্পটা। নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।